আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য দেখো তোমাদের এবিটি এর টেস্ট পেপার 2025-26 শিক্ষাবর্ষে। তোমরা জানো অলরেডি আমার চ্যানেল থেকে জিওগ্রাফির যে 15টা পেজ আছে তার ম্যাক্সিমাম হয়ে গেছে। আজকে এসি 143 পরপর প্রত্যেকটা পেজ কিন্তু পার্ট এ, পার্ট বি, পার্ট সি 3টা করে ভিডিও গেছে। আজকে এসি 143 এইখানে যে জিওগ্রাফির পেজটি আছে তার পার্ট এ, পার্ট বি আলোচনা হয়ে গেছে, পার্ট সি আলোচনা করব। তাই পুরানো ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আগামী যে ভিডিওগুলো আসছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির নোটসগুলো দিয়েছি পিডিএফ আকারে সেগুলোও তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো। এরপরে পার্ট বি, পার্ট সি এর কিন্তু পিডিএফ দেয়া নেই, ফলে এই পোর্শনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ ভিডিওটা আলোচনা এর জন্য তোমাদেরকে দেখে নিতেই হবে, কারণ আমি এখানে যে প্রশ্নগুলি আছে তার উত্তর দেখো, এর যে উত্তরগুলি সব বইতেই আছে, কিন্তু সংক্ষিপ্ত এবং যথাযথ উত্তরের জন্য আমি তোমাদের এই নিউ সিলেবাসে প্রকাশিত প্রত্যেকটি বই কিন্তু কাছে রেখেছি। তোমাদেরকে দেখাবো কোন বইতে কোন উত্তরটি সবচেয়ে ভালো আছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তোমরা যারা নিয়মিত দর্শক তারা জানো যে এবিটি এর টেস্ট পেপারে প্রত্যেকটা পেজ সলভ করছি এবং এই পার্ট সি এর পোর্শনে অর্থাৎ ভারতের শিল্প থেকে এই ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ কিন্তু প্রায়ই কোশ্চেন আসছে। আমরা কারণগুলো দেখে নিই। তোমাদেরকে আগেই জানিয়েছি যে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ এই কোশ্চেনটা বারে বারে এসেছে, তাই দেখো দাগ দেওয়া আছে কতটা লিখতে হবে। ইন্ট্রোডাকশনে এরকম এক লাইন লিখতে পারো, তারপরে পয়েন্টগুলো শুরু করবে, চেষ্টা করবে অন্ততপক্ষে 5টা পয়েন্ট দেওয়া। 3 নম্বর প্রশ্নে 1991 সাল থেকে বিশ্বায়নের প্রভাব। 1991 সালের শিল্পনীতিতে ভারত উদারীকরণকে সমর্থন করে, ফলে ভারতে কিন্তু বিদেশি পুঁজি আকৃষ্ট হয়, অর্থাৎ বিদেশিরা বিনিয়োগ করে। ফলস্বরূপ বিএমডব্লিউ, অডি, সুজুকি, স্কোডা প্রভৃতি নামজাদা কোম্পানি ভারতে মোটরযান উৎপাদন শুরু করে। ক্রমবর্ধমান সামরিক প্রয়োজন। দেশের ক্রমবর্ধমান সামরিক প্রয়োজন মেটাতেও মোটরগাড়ি নির্মাণ শিল্পের উন্নয়ন ঘটে। 1959 সালে মধ্যপ্রদেশের জব্বলপুরে সামরিক যান উৎপাদনের কাজ শুরু হয়, পরে দেশের অন্যত্র যন্ত্রাংশ নির্মাণের কেন্দ্র গড়ে ওঠে। বর্তমানে দেশে প্রায় 25 রকমের সামরিক যান উৎপাদন করা হয়। নিত্য নতুন সড়ক নির্মাণ ও নির্মাণের গতি বৃদ্ধি। ভারতে 2012 সালে সোনালী চতুর্ভুজ নামক 4 মহানগর সংযোগকারী সড়কপথ নির্মাণের কাজ শেষ হয়েছে। 2014-15 সালে ভারতে সড়ক নির্মাণের দৈনিক হার মানে প্রতিদিন নির্মাণ হতো 12 কিমি। এই হার 14-15 থেকে বেড়ে 21-22-এ এসে দাঁড়িয়েছে দৈনিক প্রায় 30 কিমি। এইরকম সড়ক তৈরি হচ্ছে, ফলে যেরকম সড়কের সম্প্রসারণ ঘটছে যানবাহনেরও সম্প্রসারণ ঘটছে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি। ক্রয় ক্ষমতার ভিত্তিতে ভারত পৃথিবীর 3য় বৃহত্তম দেশ। অপরপক্ষে জিডিপি অনুসারে ভারত পৃথিবীর 5ম বৃহত্তম দেশ। তাই ভারতে গাড়ির ক্ষমতা, এটা ক্রয় ক্ষমতা মানে ভারতের নাগরিকদের ক্রয় ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। গাড়ির চাহিদা বৃদ্ধি। ভারতের অর্থনীতিতে গড় বাৎসরিক বৃদ্ধি অর্থাৎ জিডিপি যেটা 6.5%। 1991 সালে ভারতের অর্থনীতিতে উদারনীতি গ্রহণ করার পর ভারতীয় অর্থনীতি ক্রমশ মজবুত হয়েছে। ভারতে খাদ্যদ্রব্য এবং শিল্পায়িত দ্রব্যের উৎপাদন বাড়ায়, মালবাহী ট্রাকের চাহিদা বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীবাহী যানবাহন যেমন বাস, অটো, স্কুটার, বাইক প্রভৃতির চাহিদাও বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই 5টা পয়েন্ট দিলেই হবে। তারপরে এগুলো আমি তোমাদেরকে যতটুকু লিখতে হবে বলে দিলাম, তোমরা আরও সংক্ষিপ্ত করতে পারো। সহজে ঋণ প্রাপ্তি একদম নিজের ভাষায় লিখবে যে ব্যাংকের ঋণদান নীতি সহজ হয়, গ্রাহকরা ঋণ নিয়ে মোটর গাড়ি কিনতে পারছে। এছাড়া অনুকূল সরকারি নীতি, সরকারের যে নীতি রয়েছে মোটর গাড়ি নির্মাণ শিল্পের ক্ষেত্রে সেটাও যেহেতু মানুষজনের পক্ষে যাচ্ছে, এই অর্থাৎ সরকারি নীতিগুলো মানুষজনের পক্ষে গেলে বলা হয় অনুকূল সরকারি নীতি। এই অনুকূল সরকারি নীতিও মোটরগাড়ি নির্মাণ শিল্পের উন্নতির সহায়ক। 2 দাগের প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের 2টি সমস্যা ও সম্ভাবনা উল্লেখ করো। এখানে 2টি মেনশন করে দিয়েছে, তাই আমরা 2টি সমস্যা এবং সম্ভাবনার কথা বলবো। এখানে মোট 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি 4টিরই উত্তর বলে দিচ্ছি এবং লাস্টের যে 4টি প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন এগুলি কিন্তু ডায়েরিতে তোমাদের মতো করে পরীক্ষায় যতটুকু লিখবে সংক্ষিপ্ত এবং যথাযথ করে উত্তর লিখে দেওয়া আছে। তো চলো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের 2টো সমস্যা দেখে নিই। এবং প্রথম সমস্যা হচ্ছে বিদেশি তথ্য আইনের কঠোরতা।
প্রথমত, ভারতকে তথ্য প্রযুক্তি শিল্পের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয়। ইউএসএ, কানাডা, ইউকে, স্পেন প্রভৃতি দেশ বিজনেস প্রসেসিং, আউটসোর্সিং এবং তথ্য প্রযুক্তিভিত্তিক পরিষেবা দেওয়ার শিল্প হচ্ছে ভারতীয় তথ্য প্রযুক্তি শিল্প। ফলে বিদেশের অসংখ্য মানুষ এবং প্রতিষ্ঠানের প্রচুর নিজস্ব তথ্য নিয়ে ভারতের তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি কাজ করে। এই তথ্য যাতে বাইরে পাচার না হয়ে যায় তার জন্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি জিডিপিআর অর্থাৎ জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন আইন চালু করেছে। ফলে এই যে আইন, এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটা আইন। ফলে এই আইনের একটা কঠোরতা রয়েছে, এটা ভারতীয়দের ক্ষেত্রে একটা সমস্যা। সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা, পাশ্চাত্যের দেশ বিশেষত আমেরিকা এবং ইউরোপে বিগত 3 বছরে অর্থনৈতিক মন্দা চলছে, যার ফলে বিদেশি কোম্পানির ব্যবসা হ্রাস পেয়েছে এবং ভারতের তথ্য প্রযুক্তিতে ক্ষতি হয়েছে। টিসিএস, ইনফোসিস, উইপ্রো প্রভৃতি সংস্থাগুলি এবং বিমা ও ব্যাংকিং সংস্থায় বার্ষিক বৃদ্ধির হার হ্রাস পেয়েছে। বার্ষিক লোকসান 2000 থেকে 2020 সাল পর্যন্ত প্রতি বছর তথ্য প্রযুক্তি শিল্পে 2% করে লাভ হতো, বর্তমানে বছরগুলিতে সেটা 10% কমে গেছে। এখানে দুটো চাওয়া হয়েছে। তো আমার মনে হয় সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা এবং উন্নত প্রযুক্তির উদ্ভাবনের সমস্যা, এই দুটো দিতে পারো। ভারতের আইটি শিল্প আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবনে যদি এগিয়ে যেতে না পারে তবে কিন্তু সমস্যা বাড়বে। দুটো সমস্যা দিতে বলা হয়েছে, আমি 4টা সমস্যা দেখালাম, তোমরা এর মধ্যে যেটা তোমাদের পছন্দ মনে হয় দিতে পারো। এছাড়া সম্ভাবনা দিতে বলেছে। আয় বৃদ্ধি, ভারতের প্রযুক্তি শিল্পে 2019 সালে আয় হয়েছিল প্রায় 14 লক্ষ কোটি টাকা এবং প্রতি বছর এই আয় 6.5% হারে বৃদ্ধি পায়। এই শিল্পে 2025 সালের ফেব্রুয়ারি মাসে আয় এসে দাঁড়িয়েছে 28 লক্ষ কোটি টাকা। তথ্য প্রযুক্তি শিল্পের আয় 2030 সাল নাগাদ আরও 5% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রযুক্তি উদ্ভাবনের সম্ভাবনা, ভারতে উচ্চশিক্ষা ও উদ্ভাবন ক্ষেত্রের বিস্তার ও উন্নয়ন ঘটেছে, এতে আগামী দিনে আইটি ক্ষেত্রে নতুন প্রযুক্তির উদ্ভাবনের সম্ভাবনা রয়েছে। এটা সফটওয়্যার টেকনোলজি পার্কের উন্নয়ন, এই দুটোই দিতে পারো। এছাড়া ইচ্ছা করলে আরেকটা দিতে পারো, সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া সংস্থার পরিকাঠামো মানের উন্নয়ন ঘটালে এই শিল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। 3 দাগের প্রশ্ন, গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখো, এখানে গ্রামীণ বসতি এবং পৌর বসতির পার্থক্য খুব সুন্দর করে দেয়া আছে। প্রথমত বসতির প্রকৃতি, এটা দিবে। গ্রামীণ বসতি বিক্ষিপ্ত, গোষ্ঠীবদ্ধ উভয়ই হতে পারে, পৌর বসতি কিন্তু গোষ্ঠীবদ্ধ। বাড়ি নির্মাণের উপকরণ, বাড়িগুলি মাটি, পাথর, কাঠ, খড় দিয়ে তৈরি। পৌর অঞ্চলে কিন্তু বাড়ি সবসময় ইট, সিমেন্ট, কংক্রিটের। জনসংখ্যা, ছোট বসতিগুলি গ্রামের ক্ষেত্রে 200 জনের কম এবং বড় যে গ্রাম সেখানে 10,000 জনের বেশি জনসংখ্যা বিশিষ্ট হয়। আর পৌর বসতির ক্ষেত্রে যে কোনো পৌর বসতি কমপক্ষে 5,000 জন জনবসতি হতে হবে। জনঘনত্ব, গ্রামের ক্ষেত্রে প্রতি বর্গ কিমিতে 400 জন, শহরের ক্ষেত্রে প্রতি বর্গ কিমিতে 400 জনের বেশি হতে হবে, আর গ্রামের ক্ষেত্রে 400 জনের কম হতে হবে। শিক্ষার সুযোগ, উচ্চশিক্ষার সুযোগ কম, সাক্ষরতার হার কম। পৌরবসতিতে উচ্চশিক্ষার সুযোগ বেশি, সাক্ষরতার হার বেশি। এই কোশ্চেনটা তোমাদের কাছে খুবই সহজ, শুধু গ্রামার এবং শহরের তফাৎ। চিকিৎসার সুযোগ আমরা জানি গ্রামে কম, শহরে চিকিৎসার মান ভালো বা চিকিৎসা পরিষেবা ভালো। আয়তন বা ক্ষেত্রফল, গ্রামীণ বসতি ছোট হয়, পৌর বসতি বড় হয়। অর্থনৈতিক কার্যাবলী, গ্রামের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ কৃষিকাজ, তাছাড়াও যেটা করে পশুপালন, মৎস্যচাষ, বনজ দ্রব্য সংগ্রহ। সেক্ষেত্রে শহরের ক্ষেত্রে মানুষ 75% মানুষ অকৃষিকাজে যুক্ত এবং তারা ওকালতি, শিক্ষকতা, ব্যবসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, হোটেল কর্মী। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, গ্রামের সুযোগ অনেক কম, শহরে পরিবহন এবং যোগাযোগের সুযোগ অনেক বেশি। শাসন ব্যবস্থা, গ্রামীণ বসতির সর্বনিম্ন প্রশাসনিক একক হচ্ছে মৌজা, পৌর বসতির সর্বনিম্ন প্রশাসনিক একক হচ্ছে ওয়ার্ড। গ্রাম শাসিত হয় পঞ্চায়েত দ্বারা আর শহর শাসিত হয় পৌর নিগম বা মিউনিসিপ্যালিটি দ্বারা। 3 নম্বরের লাস্ট প্রশ্ন, গঙ্গা নদীর জল দূষণের প্রভাবগুলি। আমরা গঙ্গা নদীর জল দূষণের কারণ পড়েছি, এরপরে প্রভাবগুলো দেখে নেব। গঙ্গার জল যে ক্রমাগত দূষিত হয়ে চলেছে বা মানুষ যে জল দূষণ ঘটাচ্ছে তার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের উপর। দূষিত গঙ্গার জল কলেরা, আমাশয়, হেপাটাইটিস এ, টাইফয়েড, খাদ্যে বিষক্রিয়া এবং পোলিওর মতো জলবাহিত রোগের প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত। যেসব অঞ্চলে নদীতে স্নান, কাপড় ধোয়া, নদীর জলকে সরাসরি পানীয় হিসেবে ব্যবহার করা হয় সেই সব অঞ্চলে এইসব রোগের প্রকোপ বেশি। এছাড়া দূষিত মাছ, গঙ্গার দূষিত জলের মাছ খাওয়ার ফলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, যার মধ্যে ক্যান্সার এবং অন্যান্য অসুস্থতার ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। 3, বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসা,
গঙ্গার জলে সর্বাধিক বিষাক্ত পদার্থ গ্রহণের মাত্রা বা গ্রহণযোগ্য দৈনিক গ্রহণ মাত্রা এডিআই অপেক্ষাকৃত অনেক বেশি বলে এই জল সরাসরি ব্যবহার বা পানের অনুপযুক্ত। এটা তো গেল মানুষের উপর প্রভাব। এবার জলজ বাস্তুতন্ত্রের উপর প্রভাব। জীববৈচিত্র্য কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। গঙ্গা নদীর জলস্তর হ্রাস, দূষণ এবং নদী সম্পদের অতিরিক্ত শোষণের ফলে গঙ্গা অববাহিকায় জলজ প্রাণী বিপদের সম্মুখীন হয়েছে। এই যে জলজ প্রাণী বিপদের সম্মুখীন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইলিশ, সোনালী মাহসির এবং অন্যান্য ক্যাটফিশ এবং মিনে সহ বেশ কয়েকটি প্রজাতির উপর। এছাড়া বেশ কিছু বিরল ও বিপন্ন প্রজাতির আবাসস্থল, এবং এই যে বিরল এবং বিপন্ন প্রজাতি বলছি এটাও কিন্তু দূষণের ফলে। এর মধ্যে রয়েছে গাঙ্গেয় ডলফিন, ভোঁদড়, ভারতীয় জলাভূমির কুমির, মোহনার কুমির, প্রায় 12টি প্রজাতির মিষ্টি জলের কচ্ছপ, প্রায় 143টি মিষ্টি জলের মাছের প্রজাতি। এরা সবাই কিন্তু বিপদের মুখে রয়েছে। এছাড়া রয়েছে ইউট্রোফিকেশন। কৃষি জমির প্রবাহ থেকে অতিরিক্ত পুষ্টি নদীতে আসার ফলে নদীর জলে অ্যালগির পরিমাণ বৃদ্ধি পায়, যা অক্সিজেনের মাত্রা হ্রাস করে, নদীর মধ্যে মৃত অঞ্চল তৈরি করে। এর ফলে জলজ প্রাণীর ক্ষতি হয়। অন্যান্য প্রভাবের মধ্যে রয়েছে জলের লভ্যতা হ্রাস, সহজে জল পাওয়া যাবে না। অর্থনৈতিক ক্ষতি হচ্ছে জল দূষণের ফলে, যেহেতু মাছ এবং পর্যটন শিল্পের উপর প্রভাব পড়ছে। এছাড়া মাটি এবং ভূগর্ভস্থ জল দূষণও ঘটছে এই গঙ্গা নদীর জল দূষণের ফলে। এর মধ্যে তোমরা যতগুলো পারো 3 নম্বরের মতো করে লিখবে, সংক্ষিপ্ত করে। পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের মতো করে নিজেদের ভাষায় আরও ছোট করে নেবে। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলি আমি তো বলেইছি তোমাদের জন্য ডায়েরিতে লিখে দিয়েছি। ভারতে কোথায় কোথায় গভীর সমুদ্র থেকে মৎস্য সংগ্রহ করা হয়? সুস্থায়ী কৃষি উন্নয়ন বলতে কি বুঝো? AQI SPM এর পুরো কথা কি? পশ্চিমবঙ্গের কোন কোন জেলা আর্সেনিক দূষণের কবলে পড়েছে? প্রথম কোশ্চেন, ভারতে কোথায় কোথায় গভীর সমুদ্র থেকে মৎস্য সংগ্রহ করা হয়? তোমাদের এখানে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালার প্রত্যেকটি মৎস্য কেন্দ্রের নাম উল্লেখ করে দিয়েছি। এর মধ্যে যদি গভীর সমুদ্রে বলতে হয় তখন তোমরা দক্ষিণের দিকটাকেই বেশি করে বেছে নেবে এবং 4টে রাজ্যের নাম লিখবে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, মছলিপত্তনম, কাকিনাড়া। তামিলনাড়ু চেন্নাই, তুতিকোরিন, এন্নোর, নাগাপত্তিনম। এছাড়া তোমরা যেটা বেছে নিবে সেটা হচ্ছে কর্ণাটকের ম্যাঙ্গালোর, আকোলা, কুমতা। কেরালার তিরুবনন্তপুরম, কোঝিকোড, কোচি, কোল্লাম। এছাড়া উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গেরও আমি মৎস্য যেগুলো যেখান থেকে আহরণ করা হয় সেগুলোর নাম লিখে দিয়েছি। এরপরে সুস্থায়ী কৃষি উন্নয়ন বলতে কি বুঝো? সুস্থায়ী কৃষি উন্নয়ন এমন একটা উন্নয়ন যাতে কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে কিন্তু পরিবেশের কোনো দূষণ হবে না। বর্তমান প্রজন্মের জন্য উৎপাদন তো হবে এবং ভবিষ্যতের জন্য পরিবেশ সুরক্ষিত থাকবে। সংজ্ঞাটা দেখে নিই। জল, মাটি, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা করে দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদন বজায় রাখাই হলো সুস্থায়ী কৃষি উন্নয়ন। এতে বর্তমান প্রজন্মের খাদ্য ও অর্থনৈতিক চাহিদা পূরণ হয়, আবার ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাও নষ্ট হয় না। AQI ও SPM এর পুরো কথা কি? AQI হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ বায়ুর গুণগত মানের সূচক। SPM হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, অর্থাৎ বায়ুতে ভাসমান কণা। এরপরে লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা আর্সেনিক দূষণের কবলে পড়েছে? 2 চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া জেলারও কিছু কিছু অংশ আর্সেনিক দূষণের প্রভাব বেশ বেশি। তাহলে বুঝতেই পারছো 2 নম্বরের প্রশ্নের প্রত্যেকটা পার্টের উত্তর কিন্তু এভাবেই খাতায় লিখে তোমাদের সামনে উপস্থাপিত করেছি। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও প্লাস তথ্যটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর একটা রিকোয়েস্ট, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসের উপস্থাপনার সঙ্গে।